ল্যান্ড রিফর্ম করে সফটওয়্যার পার্ক তৈরি করা যায় না, লিটারেসি রেট বাড়িয়ে জব মার্কেট তৈরি করা যায় না। যারা বাইরে যায়নি, ফ্রাস্ট্রেটেড হয়ে বাংলায় থেকে গিয়েছে, তারাই রাজনীতি জয়েন করবে, তারা এক একটা সিন্ডিকেট গুন্ডা রাজ তৈরি করবে, আর তারা ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সিজেপি তৈরি করবে, একটা ককরোচ জনতা পার্টি টাইপ কিছু তৈরি করবে। আজও আমরা সমাজে মেয়েদেরকে অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবে দেখি। এদেরকে তো শিক্ষিত করি, জব দিতে চাই না। মানে বিষয়টা যেন এরকম, যত বেশি শিক্ষা তত বেশি ভালো টাকার বর পাওয়ার যেন লাইসেন্স। 2026-এ দাঁড়িয়ে একটা কথা বলবো, আমাদের বাবাদের জেনারেশন কলকাতাকে ভালোবেসে কলকাতায় থেকে গিয়েছে, কিন্তু আমাদের জেনারেশন কলকাতাকে ভালোবেসে কলকাতা থেকে চলে যাচ্ছে। এর কারণ বা এই দুটো সব জিনিসের মধ্যে পার্থক্য কি, আজকের ভিডিওতে সেটাই বোঝার চেষ্টা করব। তাহলে কলকাতা থেকে যে ছেলেরা বা লোকেরা চলে যাচ্ছে, এর কারণ কি কি হতে পারে? প্রথমত অনেক কারণই রয়েছে, তার মনে হয় প্রথম কারণ আমার মনে হয় টাকা। ভাই এটা বলতে একদম কষ্ট নেই যে প্রথম কারণ যে মানুষ বাংলায় ছেড়ে বাইরে চলে যাচ্ছে টাকার জন্য, আর এই সত্যিটা খুবই আনকমফোর্টেবল ট্রুথ। হ্যাঁ, সিম্পল না, কলকাতাতে একটা ফ্রেশ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট পায় 20 থেকে 25,000 টাকা, তাও সেটা গ্র্যাজুয়েশন করার পরে বিভিন্ন জায়গায় ঘুরে চাকরির ইন্টারভিউ দিয়ে তারপরে। কিন্তু ব্যাঙ্গালোরে যদি কোনো ফ্রেশ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট জব পায়, তার স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে 8 to 12 LPA, মানে মাসে 1 লাখ করে, এখানে 20,000, পুরো 80% গ্রো। এটা শুধু কলকাতার স্যালারি গ্যাপ নয়, এটা হচ্ছে ফিউচার গ্যাপ। কিন্তু কলকাতাতে তো থাকা খাওয়ার খরচ প্রায় অনেকই কম, অনেক কম, তাহলে এটা কেন? কলকাতা সার্ভাইভালটাকে সহজ করে দেয়, কিন্তু ব্যাঙ্গালোর গ্রোথকে বাধ্যতামূলক করে দেয়। দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবার বুঝতে হবে, আমি যখন কলকাতায় থাকছি আমার খাওয়া খরচ নেই, বাড়ির খাওয়া খরচ, আই ওন মাই ওন হাউস, তো আমার নিজের বাড়ি রয়েছে, ঘর ভাড়া নেই, ছুটির দিনে বাড়িতে এসে বন্ধুদের সাথে চিল করি, আমার মনে হয় যেন একদম সর্টেড লাইফ। কিন্তু আজ থেকে যখন 20 বা 25 বছর পরে তোমার যে বন্ধুরা ব্যাঙ্গালোরে চলে গিয়েছে, সে যখন 3 to 4 BHK ফ্ল্যাট নেবে, অডি জাতীয় কোনো গাড়িতে ঘুরে বেড়াবে, তখন না এই সার্ভাইভাল, এই ফিউচার গ্রোথ, এইগুলো না খুব আছে। তারপরে যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, সে যখন বলবে যে তোমার বন্ধু তো ব্যাঙ্গালোরে গিয়ে এত কিছু করেছে, তুমি তখন কি করেছো, তখনই বুঝবে যে কস্ট অফ লিভিং কম, তার কি সমস্যা, আর সেখানে ফিউচার গ্রোথ তার কি অ্যাডভান্টেজ, তখনই বলে। তাহলে এটা কি শুধু বাংলারই সমস্যা? বিহার থেকে লোক যাচ্ছে, ইউপি থেকে লোক যাচ্ছে, তাহলে বাংলাটাকে কেন এত হাইলাইট করা হচ্ছে? দেখ, প্রবলেম তো রয়েছে, বিহার থেকে ইউপি থেকে লোক যাচ্ছে না, তারা ফিরবো এটা বলেই যাচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে বাংলা থেকে যারা যায়, দে আর নট রিটার্নিং দেয়ার হোম, তারা আর কলকাতায় ফিরতেই চায় না। কারণ সেখানকার যে লেভারেজ, সেখানকার যে কি বলবো অ্যাডভান্টেজ, সেখানকার যে লাইফস্টাইল, দে আর বেটার দেন কলকাতা। তো ব্যাঙ্গালোর আর কলকাতার দুটোর স্ট্যান্ডার্ড অফ লিভিং কম্পেয়ার করতেই পারেনি, যেহেতু সেখানে গ্রোথ বেশি, অপরচুনিটি বেশি, স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো, তাহলে কেন আমি কলকাতা থেকে গিয়ে আবার ফিরে আসবো নিজের জায়গায়? হ্যাঁ, এটা একটা ভ্যালিড পয়েন্ট বলা যেতেই পারে। স্ট্যান্ডার্ড অফ লিভিং সেখানে যদি ভালো হয়, কেন তাহলে সে ফিরে আসবে? টাকাটা নয় প্রধান কারণ বুঝলেন, কিন্তু রাজনীতি কি কোনোভাবে এটাকে প্রভাবিত করে? কেননা অতীতে আমরা দেখেছি প্রায় 34 বছরের বামপন্থী শাসন, 15 বছরের তৃণমূলের শাসন, প্রায় এই 50 বছরে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে কি কি বদলেছে বা কেমন ভাবে বদলেছে? 1977 সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসছে, তখন আমাদের বাংলা পুরো ভারতের দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। তারপরে যখন চলে যাচ্ছে 2011 সালে, তখন আমরা কি পাচ্ছি? টাটা ন্যানো আর আমাদের বাংলায় থাকছে না, টাটা ন্যানো চলে গিয়েছে, হলদিয়ার ইনভেস্টমেন্ট বন্ধ, কলকাতাতে বড় কোনো কর্পোরেট সেক্টর আসতে চাইছে না। এটা শুধু গভর্নমেন্ট ফেলিয়ার নয়, এটা পুরো একটা পলিটিক্যাল কালচারের ফেলিয়ার। যেই আসুক, কংগ্রেস হোক বা সমকালীন সময় বামফ্রন্ট, পুরো পলিটিক্যাল কালচারের ফেলিয়ার বলে আমি দেখছি এটা। কিন্তু বামফ্রন্টকে কি শুধু একাই দোষ দেওয়াটা ঠিক? কারণ তারা ল্যান্ড রিফর্মও করেছে, আবার লিটারেসি রেটও বাড়িয়েছে, তাহলে ঠিক। দেখ ভাই, একটা সত্যি কথা বলি, ল্যান্ড রিফর্ম করে সফটওয়্যার পার্ক তৈরি করা যায় না, লিটারেসি রেট বাড়িয়ে জব মার্কেট তৈরি করা যায় না। তুমি একটা ডেকেড, একটা জেনারেশনকে তুমি শিক্ষিত করলে, তাদের কাছে স্কিল আছে, ডিগ্রি আছে, তাদের কাছে ট্যালেন্ট আছে, কিন্তু অপরচুনিটি নেই, তারা যাবে কোথায়? অবভিয়াসলি আউট অফ বেঙ্গল। তারা বাংলার বাইরে যাচ্ছে, তারা বাংলার বাইরে চলে যাচ্ছে।
যখন আমার কাছে ডিগ্রি আছে, আমার কাছে সার্টিফিকেট আছে, আমার কাছে স্কিল আছে, আমার কাছে ট্যালেন্ট আছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি অপরচুনিটি, ওয়ার শুড আই গো? আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। আমাকে আমার ফিউচার সম্পর্কে ভাবতে হবে, আমাকে আমার কি বলবো ফ্যামিলি সম্পর্কে ভাবতে হবে। তার জন্য আমাকে বাইরে যেতে হবে, আমি বাইরে যাব, আমি বাইরে গিয়েছি। তো যারা বাইরে যেতে পেরেছে তারা তো ভালো করেছে, আর যারা বাইরে যায়নি, ফ্রাস্ট্রেটেড হয়ে বাংলায় থেকে গিয়েছে, তারাই রাজনীতি জয়েন করবে, তারা এক একটা সিন্ডিকেট গুন্ডা রাজ তৈরি করবে, আর তারা ফ্রাস্ট্রেটেড হয়ে এক একটা সিজেপি তৈরি করবে, একটা ককরোচ জনতা পার্টি টাইপ কিছু তৈরি করবে। আমরা নেপালে দেখেছি, বাংলাদেশে দেখেছি, এখন আমরা আমাদের এই বাংলায় দেখছি। অলরেডি আমরা এগুলো বাস্তবায়ন হতে দেখছি। আচ্ছা, তাহলে টিএমসির আমলে কি হয়েছিল? হ্যাঁ, টিএমসির আমল আরো ভালো হয়েছিল। একটা জিনিস তো কি বলবো, ভাববি ভাই, বার্ধক্য ভাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাঁচা যায়, কিন্তু গ্রো করা যায় না, বেড়ে ওঠা যায় না। টিএমসি প্রত্যেকটা সেক্টরে একটা করে ভাতা দিয়েছিল, প্রত্যেকটা সেক্টরে, পড়াশোনা, শিক্ষা, রাজনীতি, সমস্ত সেক্টরে। ভাই আমরা চেয়েছিলাম ডেভেলপমেন্ট, আমরা চেয়েছিলাম জব। ভাই সেই তুই যে এই এতগুলো ভাতা দেওয়া হচ্ছে, আপনি যে এতগুলো ভাতা দিচ্ছেন, সেই টাকাগুলো কিসের? আমাদের ট্যাক্সের টাকা। আমরা ট্যাক্স দিই কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। সেই ডেভেলপমেন্টের টাকা ঘুরে ফিরে আমাদের দিয়েছে। কোথা থেকে আসবে চাকরি, কোথা থেকে আসবে শিক্ষা, কোথা থেকে আসবে ইন্ডাস্ট্রিয়াল, কোথা থেকে আসবে ইন্ডাস্ট্রি, কোথা থেকে আসবে অপরচুনিটি? কিচ্ছু নেই। টিএমসির আমলেও বাইরে যেতে হয়েছিল, আমরা বাইরেও গিয়েওছি। যখন রাজ্যে একটা মেরিটের তুলনায় যখন আমার পলিটিক্যাল পার্টির লয়ালিটি বেশি ফেভার পায়, তখন বুঝতে হবে যে এই রাজ্যের রাজনীতিতে প্রবলেম আছে, সমস্যা আছে। আমাদের তো তাই হয়েছে। আমরা এসএসসি স্ক্যাম জানি, আমাদের শিক্ষা ব্যবস্থার কি বিচ্ছিরি স্ক্যাম না হয়েছে। ঘরে কোটি কোটি টাকা ক্যাশ পড়ে আছে, যেগুলো অনলাইন ট্রানজাকশন হচ্ছে বাদ দিলাম, শুধু কোটি কোটি টাকার ক্যাশ। আমাদের ভবিষ্যৎ, আমাদের শিক্ষা ব্যবস্থা, পুরো বাংলার ভবিষ্যৎ নিয়ে ছিল। তাও যতটুকু আমাদের সামনে এসছে, আরো কত কি পিছনে চাপা পড়ে গেছে সেগুলোও জানি না। সামনে আসতে বলতে মনে পড়লো, আমরা এই সব বিষয়গুলো কিন্তু কি বলবো বইয়ে পড়িনি, আমরা শুনিনি, কারোর ভিডিও দেখি, আমরা এগুলো চোখের সামনে হতে দেখেছি। এই জিনিসগুলো আমাদের সঙ্গে হয়েছে। আমাদের ফিউচার ওয়ান কাইন্ড অফ বরবাদ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো শুনে আবার অনেকে আমাদের বলবে বিজেপির তালা। হ্যাঁ, এটা কি বলবো, আমাদের বাংলার রাজনৈতিক মহিমা। আমরা কি বললাম, পিওর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি না, আমরা ক্রিটিসিজম করতে পারি না, অথচ গণতন্ত্রের ব্যাকবোন ইজ ক্রিটিসিজম। সে যাই হোক, কি বলবো, টিএমসির বিরুদ্ধে কথা বললে বিজেপির দালাল, বিজেপির বিরুদ্ধে কথা বললে টিএমসির দালাল, লেফটের বিরুদ্ধে কথা বললে বুর্জোয়ার দালাল। এই একটা ইন্টেলেকচুয়াল সাফোকেশনও রয়েছে। এই ইন্টেলেকচুয়াল সাফোকেশন থেকে বাঁচতেও মানুষ পালিয়ে যায়। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো, আগে তো আমরা শুনতাম যে ছেলেরা একমাত্র বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান পরিসংখ্যান যা বোঝাচ্ছে যে ছেলেদের সঙ্গে বাংলার মেয়েরাও বাংলা ছেড়ে বেরিয়ে যাওয়া একটা প্রবণতা দেখাচ্ছে। গুড অ্যানালাইসিস। আমাদের প্রাথমিকভাবে একটা কারণ তো উঠেই আসছে, নিরাপত্তা। তো এই আজকের দিনে সমাজ যতই এগিয়ে যাক, অন্তত আমি আমাদের বাংলার কথা বলবো, আজকালকার দিনে সমাজ যতই এগিয়ে যাক, আজকালকার দিনে রবীন্দ্রনাথ যতই নারীর ভাবমূর্তিকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করুক, আজকালকার দিনে যতই মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবীরা নারীদের প্রতিনিধিত্ব নিয়ে সমাজের সামনে এগিয়ে এসে নারী সমাজকে লিড করার চেষ্টা করুক, যতই আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হোক, প্রতিমা প্যাটেল থাকুক, তার সত্ত্বেও আমাদের সমাজে মেয়েদের নিয়ে যে ছবি বিশেষ কিছু পরিবর্তন হয়নি। আজও আমরা সমাজে মেয়েদেরকে অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবে দেখি। মেয়েদেরকে তো শিক্ষিত করি, জব দিতে চাই না। মানে বিষয়টা যেন এরকম, যত বেশি শিক্ষা তত বেশি ভালো টাকার বর পাওয়ার যেন লাইসেন্স। আমরা মেয়েদের কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই, কিন্তু চাকরি করতে দিতে পারবো না। একটা ছেলে যখন রাত 10টায় 12টায় পড়ে হোক বা কাজে থেকে বাড়ি ফেরে হোক আর চলে যায়, কেউ মাথা ঘামে না। কিন্তু একটা মেয়ে যখন সমাজে যখন 10টার দিকে পড়াশোনা করে ফেরে বা 12টার দিকে যখন বাড়ি ফিরবে বা 10টার দিকে যখন বাড়ি ফিরবে, তখনই সমাজ টেরা চোখে তাকাতে শুরু করবে। তার সমাজ, পাড়া, আত্মীয় স্বজন, ইভেন নিজের বাবা মাও চায় না। ওয়ান কাইন্ড অফ মেয়েদের স্বাধীন হতে হয় নিজের মানুষের সাথে লড়াই করে। কিন্তু আমি যদি বাংলার বাইরে যাই, যদি ব্যাঙ্গালোরে যাই, সেখানে ডাজন্ট কেয়ার, হু কেয়ার্স। সেখানে কেউ মাথা ঘামায় না ভাই তুই কখন গেলি। সেখানে সবাই নিজেদের গ্রোথ করতে ব্যস্ত, সেখানে সবাই নিজেদের অপরচুনিটি নিয়ে ব্যস্ত। এই একটা কি বলবো ফ্রিডম থাকে, একটা সাইকোলজিক্যাল ফ্রিডম থাকে মেয়েদের যদি আমরা বাংলার বাইরে যাই। এই তো একটা কারণ তো বটে। আচ্ছা, শুধু কলকাতাতেই কি এই সমস্যাটা? বাকি আরো ছোট ছোট শহরেও তো একই সমস্যা রয়েছে। তাহলে
আমি বলবো এখানে, আচ্ছা তোদের একটা গল্প বলি। তোরা ফুড ফার্মাকে তো চিনিস, ফুড ফার্মা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফুড ফার্মা। না, তার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, জাস্ট বলছি আমার খুব ভালো লাগে তাই। ফুড ফার্মা একটা ক্যাম্পেইন করে, যে ওর যে চ্যানেলে পুরো মোটো যে মূল কথা সেটা হচ্ছে ওর কিন্তু লড়াই জাঙ্ক ফুডের বিরুদ্ধে নয়, ওর লড়াই জাঙ্ক ফুড যখন নিজেকে হেলদি ফুড হিসেবে মার্কেটিং করে। একই রকম সমস্যা কলকাতাতে। ভাই কলকাতা নিজেই খুব রিগ্রেসিভ, কলকাতাতে মেয়েদের স্বাধীনতা নেই, কিন্তু কলকাতায় নিজেকে মার্কেট করে প্রমোট করে উই আর সো ভেরি প্রোগ্রেসিভ, আমরা খুব এগিয়ে। দেখ না আজকের দিনে যত এখানে বলতে চাইছো হয় এক দেখায় আর এক, দেখায় আর এক হিপোক্রেটিক জিনিসপত্র কলকাতা থেকে নিয়ে চলছে। ভাবো না যতগুলো ধর্ষণের কাণ্ড, যতগুলো রেপের ঘটনা আমাদের সামনে এসছে, পার্ক স্ট্রিট আর জি করের মতো ঘটনাগুলো কোথায় হয়? খোদ কলকাতা শহরেই হয়। আর এই সেই কলকাতা শহরেই মেয়েরা নিরাপদ নয়। যেই কলকাতা নিজেদেরকে এত প্রোগ্রেসিভ ভাবে, এত কি বলবো আধুনিক ভাবে, সেই আধুনিক শহরে মেয়েরা নিজেই নয়। ছোট শহর নিজেদেরকে প্রোগ্রেসিভ দেখায় না, প্রোগ্রেসিভ নয়, কিন্তু কলকাতা নিজেকে প্রোগ্রেসিভ দেখায় কিন্তু প্রোগ্রেসিভ নয়। এই একটা সমস্যা কলকাতাকে নিয়ে হচ্ছে। তাহলে সব সমস্যাই কি রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক, মানে সবই কি প্রায় বহিরাগত, মানে মানুষের ভিতরে বা ব্যক্তিগত কোনো কারণই নেই? আমার মনে হয় হ্যাঁ, ব্যক্তিগত কারণও রয়েছে। বিষয়টা আমাদের কলকাতায় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি। বিষয়টা এইরকম, এখানে খাবারের দাম সস্তা, এখানে ফ্যামিলির সাথে থাকে, এখানে ছুটির দিনে বন্ধুদের সাথে চিল করতে পারি। আমার মনে হয় এই কমফোর্টেবল জোন, দ্যাটস এ ভেরি গুড ট্র্যাপ। এই ট্র্যাপটা আছে আমাদের, ইন্টারেক্ট করছি। এটা একটা ট্র্যাপ কি করে হতে পারে? এটা তো সাধারণত প্রিভিলেজ বলে মনে হতে পারে, যে জিনিসপত্রের দাম কম, খাবারের দাম কম, বাড়িতে রয়েছি একটা কমফোর্টেবল পরিবেশে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, তো এটা ট্র্যাপ কি করে? আমি এটা সাপোর্ট করছি না। কলকাতার জীবন কমফোর্টেবল জীবন, বাড়ি আছে, মা আছে, বউ আছে, বন্ধুরা আছে, কমফোর্টেবল জীবন। আমাকে কোনো কিছুর জন্য ফাইট করতে হচ্ছে না। আমি যদি ব্যাঙ্গালোরে যাই আমাকে ফাইট করতে হবে, আর গ্রো করতে গেলে ফাইট ইজ দ্য মেন কি। এই ব্যাঙ্গালোরে গেলে আমাকে অবধারিতভাবে ফাইট করতে হবে আমাকে টিকে থাকার জন্য, কিন্তু আমার এখানে সেটা হচ্ছে না। দ্যাটস দ্য মেন রিজন আই সে দ্যাট কলকাতা ইজ দ্য বিগ ট্র্যাপ ফর আস। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো দৈনন্দিন জীবনে কোনো না কোনো খবরে দেখি বা কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে কেউ একজন, মানে প্রত্যেকে তো এখানেও ফাইট করছে, কেউ কোনো ব্যবসা দাঁড় করে ফেলেছে, কেউ নতুন ইউটিউব চ্যানেল করে ফেলেছে, ঠিক ঠিক, বা কেউ কোনো ছোট স্টার্ট আপ বানিয়েছে, কেউ দোকান করেছে, এগুলো তো একটা ফাইট। তো ব্যাঙ্গালোরে গিয়ে এমন কি ফাইট, বা আমাদের এখানকার ফাইট অন্যরকম কিভাবে? আচ্ছা তুই কি মনে পড়ে যে কবে ব্যাঙ্গালোর তো এরকম নিউজ এসেছিল যে এই করে ফেলেছে, এই করে ফেলেছে, এই করে ফেলেছে? মনে পড়বে না? কলকাতা থেকে প্রায় রেগুলার খবর আসে, এই করে ফেলেছে, ওই করে ফেলেছে, ওই করে ফেলেছে। ব্যাঙ্গালোর পুরো সিটিটাই হচ্ছে তোর এই ফাইটের সিটি, গ্রো করে ফেলেছে সিটি। আর আমাদের বাংলায় গ্রোটা এক্সেপশন হয়ে গিয়েছে। যেহেতু এক্সেপশন হয়ে গিয়েছে তাই সেটা খবরে আসছে। 100 জনের মধ্যে একজন করতে পেরেছে। ব্যাঙ্গালোরে বা অন্য কোনো দেশে বাংলার বাইরে 100 জনের মধ্যে 100 জন সাকসেস, তাই আলাদা করে নিউজে আসে না। বাংলায় 100 জনের মধ্যে একজন করেছে তাই সেটা নিউজে আসে। বোঝা গেল আমার মানে বলতে কি চাইছি? বাংলাদেশে খুব এক্সেপশন। যখন কোনো কি বলবো রাজ্যে, যখন কোনো শহরে, যখন কোনো সমাজে বেড়ে ওঠা, ভালো কাজ করা, সাকসেসফুল হওয়াটাকে খুব গ্লোরিফাই করে দেখানো হয়, অন্যদের তুলনায় এগিয়ে গেছে এই হিসাবে দেখানো হয়, তখন বুঝতে হবে সমস্যাটা সমাজ পিছিয়ে পড়ছে। সমাজের থেকে এইরকম ভাবে বেড়ে চলাটাকে একসেপ্টেবল নয়, এটাকে গ্লোরিফাই করা যায় না। তোকে গ্রো করতে হলে আমাদের বাংলার বাইরে যেতে হচ্ছে। দ্যাটস দ্য টু মাচ ভেরি ট্রুথ। মেন কথা হচ্ছে যে আমাদের কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। আমাদের কমফর্ট জোনের বাইরে বেরোলে তবেই আমরা গ্রো করবো। আমি জীবনের প্রথম দিকে সন্দীপ মহেশ্বরের ভিডিও খুব দেখতাম। সন্দীপ মহেশ্বরী এটা খুব বলতো যে কমফর্ট জোনের বাইরে বেরোলে সাকসেস পাওয়া যাবে। এখন আমিও তাই ভাবি, কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। আর আমাদের বাংলায় পরিবেশটা এতই কমফর্টেবল, এখানে বাইরে বেরোনোর চাপ আছে। কিন্তু এখানে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে। তুমি সুযোগ পেলে কি, তুমি সুযোগ পেলে কি বাংলা ছেড়ে চলে যাবে? আমি অবভিয়াসলি ফার্স্ট চয়েসে সুযোগ পেলেই বাংলা ছেড়ে চলে যাবো। সেখানে গ্রোথ আছে, সেখানে ফিউচার আছে, সেখানে কি বলো অপরচুনিটি আছে। আমি বাংলায় থাকতে ভয় পাই, মানে না আমি কোনো রাজনৈতিক পার্টি বা জব পাবো না এই ভয় নয়। আমি বাংলায় থাকলে এভারেজ হয়ে যাবো। এই বাংলায় থাকলে নিজেকে মানে পিছিয়ে পড়ার ভয় যেটাকে বলা যেতে পারে, পিছিয়ে নয়, আমি আর 5টা বাঙালির মতো হয়ে যাবো। ওই দুরন্ত আশা বলে একটা রবীন্দ্রনাথের কবিতা আছে না,
মলিন তার সজরে ফেটে খেলতে হবে কষে তক্ত বসে বসে। আমাদের বাঙালির খুব গোটা চেনা ধারা জীবনযাপন রয়েছে, একটু বাঁকা পথে যাওয়ার বিশেষ ইচ্ছা নেই। আমি সেই বাঙালির মতো এভারেজ হয়ে যাওয়ার ভয় পাই। আমি চলে যাব, বাইরে চলে যেতে পারি। আচ্ছা, উত্তরটাকে তুমি মন থেকে দিলে না ভিডিওতে বলতে হয় বলে বলছো, মানে অন্য কিছু মনের মধ্যে রয়েছে এমন কিছু? মানে অন্তর থেকে যেটা আসছে যে কোন না কোনো জায়গায় মনের কোণে কিছু না তো কিছু থেকে যাবেই অবশ্যই, বাঙালি যেহেতু বাংলা জন্য কিছু তো থাকবে নাকি? এটাই সবকিছু যেটাই বলবো। দাঁড়া এক মিনিট, জল খেয়ে। সত্যি কথা বলতে বলে তো দিলাম যে অপরচুনিটি পেলে চলে যাব, কিন্তু যখন বললাম তখনই বোধ হয় মনে মনে রিয়েলাইজ করলাম, ভিতরে রিয়েলাইজ করলাম যে বোধ হয় আমার পক্ষে বাংলা ছেড়ে যাওয়াটা কঠিন হবে। যখন থেকে হোশ সামলেছি তখন এই বাংলায় কথা বলেছি, বাংলা সংস্কৃতিকে বুঝেছি, বাংলা সমাজে রয়েছি। এবং আমার পড়াশোনাও তো জানিস তোরা, বাংলা ভাষা বাংলা সাহিত্য কেন্দ্র, রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ। এদের ছেড়ে চলে যাওয়ার কথাটা ভাবতেই সমস্যা হয়। মানে ভাব না, আমি যদি বাংলা ছেড়ে বাইরে চলে যাই, আমি কেন, আরও যারা যারা যায় তাদেরও মনে হয় এরকম একটা গিল্ট তো কাজ করে। শুধু বাংলা ছেড়ে চলে যাওয়া মানে তো আমি চলে যাওয়া না, আমার একটা ভার্সন পিছনে ছেড়ে চলে যাওয়া। আমার বন্ধুত্ব, আমার থাকা খাওয়া, আমার হাসা, আমার বেড়ে ওঠা, সাহিত্য, বিরিয়ানি, রসগোল্লা, কলেজ স্ট্রিট, নন্দনের বইমেলা, 25শে বৈশাখ, ফিল্মফেয়ার, ফিল্ম ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল, এই সব কিছু ছাড়ে যখন চলে যাব আমি তো পুরো আমার একটা অংশকে ত্যাগ করে চলে যাচ্ছি না। তো আমার মনে হয় আমি বোধ হয় পারবো না। জানি না প্রশ্নটা তোর মধ্যে কি করে এলো বা কিভাবে বললি, বা তুই হয়তো বুঝতে পেরেছিস যে বাংলা নিয়ে এত প্যাশনেট। সেম ফিলিংটা আমাদের মধ্যে তো রয়েছে, তাই জন্য ওইটা বলার পরেই তো মনের মধ্যে কোথাও না কোথাও জাগলো যে আদৌ কি এটা করা সম্ভব, বা এমন কোনো পরিস্থিতি যাতে না আসে, সেটাই আমাদের যে বাংলা নিয়ে এত প্যাশনেটেড। এবং ইউটিউব চ্যানেলটাই শুরু হয়েছে বাংলা ভাষাকে কেন্দ্র করে, বাংলা সমাজ সাহিত্যকে কেন্দ্র করে। বাংলাকে জানবো, বাংলাকে বুঝবো, এবং আমাদের ট্যাগলাইন হতো বাংলাকে জানো, বাংলাকে বোঝা। সেই সবকিছু ছেড়ে যখন র্যাশনাল থিঙ্কিং করলাম যে হ্যাঁ, এতক্ষণ তো জ্ঞানী দিলাম, বাংলার বাইরে কেন চলে যাওয়া উচিত, বাংলার বাইরেই চলে যাবো, হ্যাঁ সুযোগ পেলে কেন চলে যাবো না। সত্যি কথা বলতে কি, দ্যাটস নট পসিবল ফর মাই। এটা আমার পক্ষে করাটা খুবই মুশকিল, আমার পক্ষে যাওয়াটা খুব মুশকিল। অনেক কিছু মিস করো, রাজু তোর পরোটাও তো মিস করো, ভালোবাসাকে মিস করো, জীবনানন্দকে মিস করো। গ্রামে থাকি তো, পানকৌড়ির ডাক, ভোরের কোকিল, শীতের আমেজ, দুর্গা পূজাকে মিস করবো, প্যান্ডেল হপিংকে মিস করবো, কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে পুরনো বই কেনাকে মিস করবো, কাঁচা আম নুন ঝাল দিয়ে খাওয়াকে মিস করবো, তোদের সাথে আড্ডা মিস করবো। হ্যাঁ, ক্যামেরার সামনে আমাদের দুজনকে দেখছো, আগের দিন 3জনকে দেখেছিল, আমাদের আরও একজন রয়েছে, আরও 2-3জন রয়েছে যাদের সাথে কনস্ট্যান্ট আড্ডা মারি। ক্যামেরার বাইরে রয়েছে, ক্যামেরার বাইরে এসে বসেও রয়েছে। তো এগুলো মিস করবে। আমার পক্ষে এগুলো ছেড়ে যাওয়া মুশকিল হবে, হয়ে যায় না এবার ইচ্ছায়। কি হয়েছে, টাকাই তো ইনকাম করবো বাইরে গিয়ে, ঠিক আছে টাকাটাই তো সব নয়। রবীন্দ্রনাথ বলতে পেরেছেন যে ওরা চাষ করে আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে। আমি না হয় কর্পোরেট জব করবো আনন্দে, আমার কম্পিউটারের সামনে বেলা কাটবে, কিন্তু ফিরে এসে বন্ধুদের সাথে আড্ডা মারো, বউয়ের পাশে শুতে পারো, মার হাতে খাবার খেতে পারো, নিজের হোম থাকবে, নিজের বাড়ি থাকবে। এটাকে ছেড়ে যায় আজ ফসফসে ফেললাম।